গ্রামের পিচঢালা পাকা রাস্তায় শোষো করে ঘোড়ার গাড়িটি ছুটে চলছে। সেই বাতাসের দাপটে ঘোমটা ধরে রাখতে বেশ বেগ পোয়াতে হচ্ছে তনুকাকে। রেনু চোখ বুজে বসে আছে। মেহতাবের চুল সব এলোমেলো, বাতাসের দাপটে চোখ খুলে রাখাও মুশকিল। মেহতাব তনুকার দিকে ফিরে জিজ্ঞেস করে, ভালো লাগছে বিভীষণ? তনুকা মুচকি হেসে বলে, হ্যাঁ খুব। মেহতাবের খুব ইচ্ছে করছিল সেই মুহূর্তে তনুকার এক হাত নিজের হাতের মুঠোয় পুরে বসে থাকতে, কিন্তু সামনে ছোট বোন বলে পারছে না সে। গাড়ি থেমে যায় একটি নদীর পাড়ে এসে। নদীর নাম মনোহর। মেহতাব গাড়ি থেকে নামে এক হাত বাড়িয়ে দেয়। তনুকাও নেমে পড়ে সেই হাত ধরে। মেহতাব আবার হাত বাড়িয়ে দেয় বোনের জন্য। রেনু তখন দাঁত কেলিয়ে হেসে বলে, ছোটবেলা থেকে যে গাড়ি চড়ে বড় হয়েছি সেটা থেকে নামতে আমার সাহায্য লাগবে না, আমি এমনিই নামতে পারবো ভাইজান। মেহতাব হেসে বলে। ঠিক আছে, নাম। বলেই মেহতাব হাঁটা ধরে। রেনু চঞ্চল ভীষণ, লাফালাফি ঝাপাঝাপিতে দারুণ আগ্রহী। তাই ঘোড়ার গাড়ির 3টে সিঁড়ি একসাথে পার হতে লাফ দিয়ে বসে সে। সব কিছু ঠিকঠাক থাকলেও জমিতে পা পড়ার সাথে সাথে ভারসাম্য রাখতে পারে না, ঠিক পড়ে যেতে নেয়। কিন্তু ভাগ্য ভালো, এর আগে ইশফাক ধরে ফেলে তাকে, তাড়াতাড়ি সোজা করে দাঁড় করায়। কিঞ্চিত রাগ দেখিয়ে বলে ওঠে, লাফালাফি ছাড়া কি আর কিছু পারেন না আপনি? রেনু ফের দাঁত কেলিয়ে হাসে, বলে, পারি তো, বলবো কি পারি। ইশফাক ভুরু কুঁচকে ফেলে। অযাচিত ভয় মনে এসে হানা দেয়। রেনু কিছু বলার আগেই সে বলে ওঠে, না, আপনার আর কিছু বলতে হবে না, আপনি যান। বলেই সে নিজেই দ্রুত সেখান থেকে উঠে পথে হাঁটা ধরে। মনোহর নদীর উত্তর পাড়ে রয়েছে একটা বিশাল কৃষ্ণচূড়া গাছ। গাছটি ভরে আছে কৃষ্ণচূড়া ফুলে। দূর থেকে দেখে মনে হয় যেন এক টুকরো রক্তের খণ্ড সেটা। তনুকা সেদিকেই তাকিয়ে আছে, মেহতাব তার পাশেই। এক পল পরে তনুকা মনোযোগ ভেঙে মেহতাবকে দেখে, বলে, আমাকে একদিন নদীর পাড়ে নিয়ে যাবেন? কেন, ওপারে কি? ওই যে কৃষ্ণচূড়া গাছটা, ওটা দেখে না সামনে থেকে খুব দেখতে ইচ্ছে করছে আমার। কিঞ্চিত হেসে মেহতাব বলে। ঠিক আছে, নিয়ে যাব। তনুকা খুশি হয়, আবার তাকায় সামনের দিকে। মনোহর নদীতে শান্ত স্রোত। বিকেলের ডুবন্ত সূর্যের আলো ঝলমল করছে সেখানে। এক পাশটা সোনালি লাগছে তাই। মেহতাব তখন বলে, যেন এই সুন্দর চমৎকার নদীটা মানুষের সব কলুষিত কাজের সাক্ষী। তনুকা চকিতে তাকায়, জিজ্ঞেস করে, কিভাবে? এই নদী থেকে বেশ কয়েকটা লাশ উদ্ধার করেছে পুলিশ, যাদের খুব কুৎসিতভাবে খুন করা হয়েছিল। কিন্তু দুঃখজনক ব্যাপার হলো, খুনিকে আজও ধরা যায়নি। খুনি বোধ হয় খুব চালাক ব্যক্তি, প্রমাণ রাখে না কোনো। মেহতাব হাসে, বলে, কতদিন আর চালাকি করবে? ধরাতেও একদিন না একদিন তাকে পড়তেই হবে। তা অবশ্য ঠিক, অন্যায়কারী বেশি দিন টিকতে পারে না, কোনো না কোনোভাবে ধরা ঠিকই পড়ে যায়। মেহতাব জবাবে আর কিছু বলে না। ঘাটের দুদিকে দুজন বসা, দৃষ্টি দুজনের নদীর স্রোতে। তনুকা হঠাৎ বলে, অনেকক্ষণ যাবৎ রেনুকে দেখছি না, ও কোথায়? আছে হয়তো আশেপাশে, ওকে নিয়ে চিন্তা করো না, ওর এসব জায়গা মুখস্থ। আরেকটু সময় নীরবে অতিবাহিত হওয়ার পর মেহতাবের ফোনে কল আসে। তনুকা চেয়ে বলে, আপনি কথা বলুন, আমি বরং রেনুকে খুঁজে নিয়ে আসি। মেহতাব ফোন বের করতে করতে বলে, দূরে কোথাও যেও না কিন্তু। না, যাব না। তনুকা উঠে আসে। রেনুকে আশেপাশে পায় না সে। হাঁটতে হাঁটতে সামনে আসে বেশ কয়েক পা। এখানে বেশ কিছু গাছ সারিবদ্ধভাবে লাগানো। এক গাছের আড়ালে রেনুর সবুজ রঙের স্কুল ড্রেসটা দেখা যাচ্ছে। তনুকা তাকে ডাকতে নিয়ে আচমকা থেমে যায়। মনে হয় রেনু একা নয়, পাশে আরেকজন আছে, তাই আড়াল হয়ে দাঁড়ায় সে। কিন্তু অপর পাশের ব্যক্তির মুখটা গাছের জন্য দেখতে সক্ষম হয় না। তনুকা ভাবে সরাসরি গিয়ে চমকে দেবে, তবে সে গাছের আড়াল থেকে বের হবার আগেই সামনে থেকে রেনু উধাও। ভরকে যায় তনুকা। এই ক্ষুদ্র সময়ের মধ্যে মেয়েটা উধাও হয়ে গেল কি করে? তনুকা খুঁজতে আরম্ভ করে, এইদিকে পায় না কোথাও। তনুকা ফিরে আসতে নিলেই পুনরায় রেনুকে দেখে গাছের সাথে হেলান দিয়ে বিস্কুট খাচ্ছে। আকস্মিক তাকে দেখে ফের চমকায় তনুকা, জিজ্ঞেস করে, তুমি হঠাৎ উধাও হয়ে গেলে কি করে? রেনু হাসে, বলে, আমি উধাও হব কেন? হুম হুম, আমি তো এখানেই ছিলাম। তুমি এতক্ষণ কি খুঁজছিলে বলো তো? তোমাকেই খুঁজছিলাম। কোথায় ছিলে তুমি? কিছুটা সামনে একটা দোকান আছে, সেখানেই গিয়েছিলাম এই যে এই চিপস বিস্কুট কিনতে। তনুকা তার হাতে দেখে একটা বড় শুকনো খাবারের প্যাকেট, কিন্তু তাও পুরোপুরি বিশ্বাস করতে পারে না সে।
তবে কি তখন ভুল দেখেছিল? ওইটা রেনু ছিল না? না, ড্রেসটা তো স্কুল ড্রেসেই ছিল। আর ওই লোকটার পোশাক? অল্প ভেবেই তনুকার মনে এলো ওই লোকটার পোশাক তো ইশফাকের মতো ছিল, কালো রঙের পাঞ্জাবি। এত বড় ভুল নিশ্চয়ই তার হবে না। মেয়েটা মিথ্যে বলছে তাকে, কিছু লুকাতে চাইছে। তাও তনুকা আর ঘাটল না, বলল, চলো, তোমার ভাইজান বাসায় ফিরবেন বললেন। ও মা, গ্রাম পর্যবেক্ষণ শেষ? হ্যাঁ, উনি তো তাই বললেন। ঘোড়ার গাড়ি চড়ে মহলে ফিরে আসে সবাই। তনুকার যদিও আরেকটু ঘোরার শখ ছিল, তবে মেহতাব জানায় তাদের নামিয়ে দিয়ে তাকে নাকি আবার কোন জরুরি কাজে যেতে হবে। সেজন্য তনুকাও আর দ্বিমত করেনি। সন্ধ্যার নামাজ শেষ করে উর্মি তনুকার কক্ষে আসেন। দরজায় টোকা দিয়ে জিজ্ঞেস করেন। আসবো? তনুকা গলার স্বর ধরতে পেরে বলে, হ্যাঁ, আসুন। উর্মি ভেতরে প্রবেশ করেন। তনুকা শুয়েছিল, তাকে দেখে উঠে বসে বলে, বসুন না। তিনি তনুকার পাশে বসলেন। তনুকার মাথায় হাত রেখে বললেন, এখানে তোমার কোনো অসুবিধা হচ্ছে না তো মা? তনুকা তাচ্ছিল্যের সুরে বলে, অসুবিধা হলে কি চলে যেতে পারবো? পারবো না তো। সুবিধা অসুবিধা নিয়েই তো থাকতে হবে, তাই এত কিছু ধরে লাভ নেই। উর্মি হতাশ চোখে চাইলেন, বললেন, মেহতাব কিন্তু যত্ন করছে না তোমায়? তনুকার হেসে বলে, ওনার চেয়ে ভালো এই বাড়ির কেউ আমায় বাসে না বোধ হয়। এভাবে বলছো কেন মা? আমরাও তো তোমায় ভালোবাসি। তনুকা জোরে নিঃশ্বাস ফেলে, বলে, যাক, এটুকু শুনে ভালো লাগলো। উর্মি এরপর কিছুক্ষণ নীরব থেকে বললেন, একটা কথা বলবো? না। তনুকার কাছ থেকে সরাসরি নাকচ শুনে মন ক্ষুণ্ণ হয় উর্মির। তনুকা বলে ওঠে, আপনার কোনো কথা শুনতে এই মুহূর্তে ইচ্ছে করছে না। উর্মি দুঃখী চিত্তে উঠে দাঁড়ান। আর কিচ্ছু বলার ইচ্ছে হচ্ছে না তার। ঘর থেকে বেরিয়ে আসেন, তারপর রান্নাঘরে চলে যান সকলের জন্য চা বানাতে। তুমি এখানে বসে থেকে থেকে খালি ঠোঁটে রং ঘষো, আর ওদিকে এইটুকু একটা মেয়ে আমাদের সবার নাকে দড়ি দিয়ে এই জমিদারি নিয়ে যাচ্ছে বলে। রাহিলা কপাল কুঁচকালেন, হাতের লিপস্টিকটা শব্দ করে ড্রেসিং টেবিলের ওপর রেখে বলে, তো এখন আমি কি করব? তুমি নিজেও তো তোমার ভাতিজার মুখের উপর কিছু বলতে পারো না, আবার এসেছো আমাকে বলতে। দেখো, এমনিতে মাথা গরম, এসব উল্টাপাল্টা কথা বলে আর মাথা গরম করো না। তুমি কি বুঝবে আমার কষ্ট? আমি যে তলে তলে কি করছি তা কেবল আমিই জানি। রাহিলা ঘুরে বসলেন, অধিক আগ্রহ সমেত বললেন, এই এই কি করছো তুমি? বাঘের কাছ থেকে বাঘিনীকে সরিয়ে নিলে বাঘ এমনিতেই দুর্বল হয়ে যাবে, তখন শত্রুপক্ষের সাথে লড়াই করার ক্ষমতা আর থাকবে না। আপাতত আমি সেই ব্যবস্থাই করছি। রাহিলা বিস্ফোরিত চোখে চেয়ে বললেন, শোনো, সাবধানে করবে সব। বাঘ কিন্তু শেয়ালের চেয়েও দ্রুত। মতিব মজুমদার দাঁত বের করে হাসলেন। বিশ্রী দেখালো সেই হাসি, তবে রাহিলার চোখে তাই যেন স্বর্গসুখ। তিনি বললেন, ভয় নেই, এবার আধঘাট বেঁধে নেমেছি। এই ছুরিতে ধার নেই কেন? ধার করে রাখুনি? জি, সকালেও তো ধার ছিল, এখন কি হলো বুঝতে পারছি না। ছুরিটা দূরে ফেলে সে বলল, বাদ দাও, চাপাতিটা নিয়ে এসো। তার কথা মতো চাপাতি হাজির করা হলো। চাপাতি হাতে তুলে হাসল সে। দায়ের আগায় আঙ্গুল টেনে ধার পরীক্ষা করলো। বাহ, এতে বেশ ধার। অতঃপর সে প্রথম কোপ বসালো হাতের কবজি বরাবর। সঙ্গে সঙ্গে কবজি খুলে হাত আলাদা হয়ে এলো। তারপরের কোপটা বসালো কনুই বরাবর। ওইটুকু অংশ আলাদা হতে সময় নিল না। রক্তের স্রোত টেবিল ভেসে যাচ্ছে যেন। টপ টপ করে শব্দ হচ্ছে নিচে পরন্ত রক্তের। লোকটার পরনে সাদা পরিচ্ছদ। রক্ষক বাহিনীটার রক্তে রক্তিম হয়ে উঠল। হাত ভিজে গেল তাজা লাল রক্তে। চোখ মুখেও বিন্দু বিন্দু তারই অস্তিত্ব। একটা শরীরের অনেকগুলো টুকরো যত্ন করে একটা পলিথিনে ঢোকানো হলো। তারপর সামনে চেয়ে লোকটি হেসে বলল, ফ্রিজে রেখে দাও তো। কথা মতো পলিথিনগুলো সব ফ্রিজে রাখা হলো। কথা শেষে গা থেকে পরিচ্ছদ রক্ষক বাহিনীটা খুলে ফেললো সে। বিরক্ত গলায় বলল, গোসল করতে হবে, গিজারটা অন করে এসো। মেহতাব অন্দরে প্রবেশ করে দেখল তনুকা বসার ঘরে বসে আছে। তার পাশেই বসা রেনু। গল্প জুড়ছে দুজনে। মেহতাব ব্যস্ত ভঙ্গিতে সিঁড়িতে পা রেখে বলে, বিবিজান, এক কাপ গরম চা নিয়ে এসে তো, মাথা ধরেছে খুব। তনুকা বলল, আচ্ছা, আপনি যান, আমি আনছি। মেহতাব ছোট পায়ে হেঁটে ওপরে নিজের কক্ষে গেল। তনুকা উঠে দাঁড়িয়ে বলল, তুমি বরং এখন পড়তে যাও, আমি চা বানিয়ে তোমার ভাইজানকে দিয়ে আসি। রেনু মাথা কাত করে বলল। আচ্ছা। রেনু নিজের কক্ষের দিকে গেল আর তনুকা গেল রান্নাঘরের দিকে।
কড়া লিকারে 2 কাপ চা বানালো, অতঃপর নিয়ে গেল নিজ কক্ষে। মেহতাব বিছানায় শোয়া, এক হাতে ঠেকানো কপালে, চোখের পাতা নিমলিত। তাকে দেখে ক্লান্ত মনে হচ্ছে। তনুকা চায়ের কাপ রেখে আস্তে করে ডাকে। শুনছেন, চা নিয়ে এসেছি। মেহতাব কপাল থেকে হাত সরায়, তার দিকে চেয়ে বলে। রাখো। তনুকা খাটের সাথে লাগানো টেবিল চায়ের কাপ দুটো রাখে। মেহতাব এদিকে চেয়ে জিজ্ঞেস করে, আপনার কি শরীর খারাপ লাগছে? মেহতাব উঠে বসে, চোখ মুখ থমথমে দাঁড়, গম্ভীর সুরে বলে। না, মন খারাপ লাগছে। কেন? ঘরের শত্রু যদি বিভীষণ হয় তবে মন আর কি করে ভালো থাকবে বলো? তনুকা বিস্মিত হয়, জিজ্ঞেস করে। কি হয়েছে বলুন না আমায়, আবার কেউ কিছু করেছে? মেহতাব কিঞ্চিত হাসে, বলে। চেষ্টা করেছিলে কিন্তু মেহতাব মজুমদারকে হারানো এতটাও সহজ নয়। তনুকা অবাক চোখে চেয়ে থাকে। সহজ মানুষটাকে বড্ড জটিল মনে হয়। দীর্ঘশ্বাস ফেলে সে বলে। চাটা খান, ঠান্ডা হয়ে যাচ্ছে। তনুকার কথা শুনে মেহতাব চায়ের কাপে চুমুক বসায়। অশান্ত অন্তর তৃপ্ত হয় তার। বলে। চা খুব দারুণ বানাও তুমি। আমি অনেক রকমের চা পারি, আপনাকে একদিন আমার হাতের সব থেকে স্পেশাল চাটা করে খাওয়াবো। মেহতাব অতি উৎসাহ সমেত বলে। কবে? কোনো এক স্পেশাল দিনে। ঠিক আছে, অপেক্ষায় রইলাম তবে। কাপের চা প্রায় শেষের দিকে। নীরবে চা পান করছে দুজন। এত কাছাকাছি থেকেও এই নীরবতা মেহতাবের নিকট অসহ্যকর। তাও সহ্য করতে হয়। তনুকাকে সে যে কষ্ট দিতে চায় না। তনুকা পুরো চা শেষ করে একটু রয়ে শয়ে বলে। আপনার যে এত বিশাল একটা লাইব্রেরি আছে, আগে বলেনি তো। মেহতাব তাকায়, জিজ্ঞেস করে। তো এখন কে বলল? রেনু বলেছে, নিয়েও গিয়েছিল। 3 তলার পুরোটা লাইব্রেরি। এত বই পড়েন আপনি? মেহতাব হেসে বলে। শুধু আমি না, রেনু বাদে আমি, মা, বাবা আর রাদাব, আমরা সকলেই খুব বই পড়তে পছন্দ করি। যদিও আরেকজনও আছে আমাদের দলে। আগে বই পড়তাম খুব, এখন ব্যস্ততার কারণে আর পড়া হয় না। একটা কথা বলবো? বলো। আপনার লাইব্রেরিতে এত বই থাকতে মা ওইসব খুন খারাপি নিয়ে বই কেন পড়েন? সেটা ওনার ব্যক্তিগত পছন্দ, এই ব্যাপারে আমার কোনো ধারণা নেই। তনুকার আর কথা না বাড়িয়ে ছোট্ট করে বলল। ও। তারপর ফের কিছুক্ষণ নীরবতা পালন করে মেহতাব বলল, সামনে শুক্রবার একটা আয়োজন করব ভাবছি। কিসের? তোমার আমার বিয়ের রিসেপশন তো এখনো হয়নি, সেটাই করব। বাবা তো এখন নেই এখানে। সমস্যা নেই, গ্রামের মানুষদের খাওয়ানো হবে। তোমার বাবা আসলে না হয় ওনাকে পরে আলাদাভাবে দাওয়াত দিয়ে খাওয়ানো যাবে। এখন আপাতত এই রিসেপশনটা করে ফেলি। গ্রামের মানুষেরা তোমাকে দেখার জন্য উতলা হয়ে উঠেছেন। তনুকা জবাবে ধীর গলায় বলল, ঠিক আছে, আপনার যেভাবে সুবিধা মনে হয়। মেহতাব খুশি হয়ে বলে, আমার লক্ষ্যে বিবি যান। তনুকা রাতে কোনোভাবেই শ্বশুরকে খাবার খাওয়াতে পারেনি। তিনি খাবেন না মানে খাবেনই না। অনেক জোর করে 2 চামচ মুখে পুরা গেলেও আর পারেননি। তাই কোনো রকমে ঔষধ খাইয়ে দিয়ে চলে এসেছেন সে। ইদানিং এমন হচ্ছে মানুষটা খেতেই চাচ্ছে না কিছু। এমন করলে তো তাকে আর সুস্থ করা যাবে না। মেহতাব আর শাশুড়িকে জানিয়েছে এইসব কথা, অথচ ওনারা এমন একটা ব্যবহার করছেন যেন এটা কিছুই না। তনুকা তাই ঠিক করে তার নিজের পরিচিত ডাক্তারকে আনবে। তনুকার জোরাজুরিতে রাজি হতে হলো মেহতাবকেও। ডাক্তার আসবেন তাদের রিসেপশনের পর থেকেই। আজ বুধবার, আগামী পরশুই শুক্রবার। রিসেপশনের কথা বাড়ির সকলেই জানে। রেনু আগ্রহ দেখাচ্ছে একটু বেশি। তার এখন নাকি আবার নতুন জামা জুতাও লাগবে। মাকে বলেছে এই কথা। মা টাকা দিয়ে বলেছেন কোনো এক কাকির সাথে গিয়ে কিনে নিয়ে আসতে। কিন্তু দস্যি মেয়ে কি আর কারো কথা শোনার পাত্রই? সে কাউকে সাথে নেবে না। নাচতে নাচতে গিয়ে দাঁড়ালো বিচার মহলের পেছনের কক্ষের সামনে। গলা ছেড়ে ডাকলো, ইসফাকুর রহমান শুনছেন? সাড়া নেই কোনো। রেনু ফের ডাকে, ইসফাক, আমি ডাকছি আপনাকে, আপনি কি শুনতে পাচ্ছেন? তাও রাহীন নীরব পরিবেশ। রেনু এবার বিরক্ত হলো, বলল, আপনি বের হয়ে না আসলে আমি কিন্তু এবার ভেতরে চলে আসবো। ভেতরের মানুষটি তার এহেন হুমকিতে কিঞ্চিত পরিমাণ ভয়ও পেল না বোধ হয়। তাই দেখা মেলল না তার। রেনু নিজের কথা রাখল। আদ্যপান্ত না ভেবেই ঢুকে পড়ল সেই কক্ষে। কক্ষ খালি। বদ লোকটা কোথায় কে জানে। রেনু আরাম করে তার বিছানায় বসল। গোসলখানা থেকে আওয়াজ আসছে, সে নিশ্চয়ই সেখানে। কিছুক্ষণ বসল রেনু,
হুট করে শব্দ করে গোসলখানার দরজাটা খুলল। বেরিয়ে এলো তার কাঙ্ক্ষিত পুরুষ। আচমকা তাকে দেখে স্তব্ধ হলো রেনু। উদম গায়ে আধভেজা শরীরের পুরুষকে দেখে কিশোরী মন উদাসীন হয়ে পড়ল। ঢোক গিলে উঠে দাঁড়ালো। তাকে দেখা মাত্রই বিরক্তিতে কপাল কুঁচকে নিল ইশফাক। চট করে গায়ে গামছা জড়িয়ে বলল। অনুমতি ছাড়া আপনি আমার রুমে এলে কেন? রেনু ভরকে যায়, অস্বস্তিতে পড়ে ভীষণ। আমতা আমতা করে বলে, না না মানে ডাকছিলাম আপনাকে, শুনেননি বলে ভেতরে চলে এসেছি। আপনি তো দেখছি আমার জীবন নেওয়া না অবধি ক্ষান্ত হবেন না। কথা বলতে বলতে ইশফাক আলমারি খুলে একটা পাঞ্জাবি বের করলো। রেনু নির্বাক দাঁড়িয়ে আছে। ইশফাক তার দিকে ফিরে বলল, আমার জামা পাল্টানোটা কি দেখতে চান? রেনু চকিতে তাকায়, দুদিকে মাথা নাড়িয়ে বলে, ছি, কি বলছেন? আমি বাইরে অপেক্ষা করছি, আপনি দ্রুত জামা পরে বাইরে আসুন। রেনু বের হয়ে গেল। বাইরে এসে বুকে হাত দিতেই মনে হলো হৃদকম্পন কয়েক মুহূর্তের ভেতরে যেন দ্বিগুণ হয়ে উঠেছে। দৃষ্টিপটে ইশফাকের উদম বক্ষস্থল ভেসে উঠতেই লজ্জায় আরক্ত হয়ে উঠল সে। মনে মনে কিছু বেহা চিন্তা ভাবনা করে বসল। নিজের চিন্তায় নিজেই লজ্জায় কুণ্ঠিত হলো। এভাবে ফের ভাবল, ফের লজ্জা পেল। ইশফাক বাইরে এসে দাঁড়ায়। রেনুকে সম্পূর্ণ অগ্রাহ্য করে সামনে পা বাড়াতেই ক্ষিপ্ত হয় রেনু। কোমরে হাত দিয়ে বলে ওঠে, এই যে, কোথায় যাচ্ছেন? হুম হুম। কাজ আছে আমার। এই মুহূর্তে আপনার অন্য কোনো কাজ করা নিষেধ। আম্মাজানের হুকুম, আমাকে নিয়ে আপনি এখন মার্কেটে যাবেন। ভাইজানের রিসেপশনের জন্য জামা কিনবো আমি। ইশফাক ফ্যাল ফ্যাল করে চেয়ে বলে, আশ্চর্য, আমি কেন? তো আর কে যাবে? আম্মাজানের হুকুম অগ্রাহ্য করবেন না নিশ্চয়ই। ইশফাক সরু চোখে তাকায়। মেয়েটাকে বিশ্বাস করতে ইচ্ছে হচ্ছে না তার। রেনু তাড়া দিয়ে বলে, আরে চলুন না, তাড়াতাড়ি গেলে তাড়াতাড়ি ফেরা যাবে। আপনি কি আমার সাথে একা যাবেন? রেনু দাঁত কেলিয়ে হেসে বলে। জি জি। ইশফাকের মুখটা ছোট হয়। এই মেয়েকে একা সামলাবে কি করে? সারাক্ষণ যা চোটপাট করে, আজকে তার সাথে একা গেলে যে আবার কি কি করে বসে কে জানে। আমি আপনার সাথে আর ঘুরতে পারবো না। পায়ে ব্যথা ধরেছে আমার। এবার যে কোনো একটা ড্রেস কিনুন তো। এইটুকু হেঁটেই পায়ে ব্যথা ধরেছে? আশ্চর্য, আপনি তো দেখছি ভীষণ দুর্বল। রোজ 2 গ্লাস করে দুধ খাবেন, তাহলে গায়ে অনেক বল পাবেন। তেতিয়ে উঠল ইশফাক, বলল, ঠাট্টা করছেন আমার সাথে? না, ঠাট্টা কেন করব? ভালো কথা বলেছি, শুনলে শুনবেন, না শুনলে নাই। আপনি আর কিছু না বলে দয়া করে এবার কিছু একটা কিনুন। আমার পক্ষে আর ঘোরা সম্ভব না। আচ্ছা আচ্ছা, চলুন না ওই দোকানটাতে যাই, এটাই লাস্ট, আর ঘুরবো না। ইশফাক দীর্ঘশ্বাস ফেলল। গত 2 ঘন্টা যাবৎ মেয়েটা একই কথা বলে যাচ্ছে, তাই বিরক্ত হয়ে সে বলে, চলুন। অনেক দেখে এবার গিয়ে একটা জামা মনে ধরে তার, লাল রঙের গাউন একটা। ইশফাকেরও পছন্দ হয়, তবে রেনুর সামনে সেটা প্রকাশ করে না। রেনু দামাদামি করে দাম দেয়। খুশি মনে ইশফাককে বলে, এবার চলুন, অল্প কিছু জুয়েলারি কিনে চলে যাব। ইশফাক বিস্ফোরিত চোখে চেয়ে বলে, আবার জুয়েলারি? ও মা, ম্যাচিং জুয়েলারি পরতে হবে না? বেচারা তার আর কিছু করার নেই। অজ্ঞতায় পিছু যায় তার। জুয়েলারি দোকানে গিয়েও একই অবস্থা। পুরো দোকান এক করে ফেললেও কিছু পছন্দ করতে পারছে না সে। ইশফাক একপাশে মুখ গোমড়া করে দাঁড়িয়ে আছে। মনে মনে পণ করেছে জীবনেও সে বিয়ে করবে না। এই মেয়ে জাতির কেনাকাটা নিয়ে বিদঘুটে এক অভিজ্ঞতা হয়েছে আজ তার। বিয়ে করলে আজীবন এই কষ্ট সহ্য করতে হবে। ইশফাক নিশ্চল ভঙ্গিতে দাঁড়িয়ে থাকার মাঝেই হঠাৎ কী দেখে ভ্রু কুঁচকায়। ব্যাপারটা বোঝার জন্য সোজা হয়ে দাঁড়ায় সে। তীক্ষ্ণ চোখে তাকায়। তাদের বরাবর আরেক দোকান থেকে একই দিকে একটা ছেলে চেয়ে আছে, যার তীক্ষ্ণ দৃষ্টি রেনুতে স্থির। ইশফাক অনেকক্ষণ খেয়াল করে সেটা। ছেলেটা চোখ নাড়িয়ে চাড়িয়ে যেন রেনুর পুরো শরীর মুখস্থ করছে। আচমকা তীব্র রাগে গর্জে ওঠে ইশফাক। ছেলেটার দৃষ্টি ভীষণ কুৎসিত। বুঝতে তার বেশি বিলম্ব হয়নি, চোয়াল শক্ত হয় তাতে। বড় পায়ে এগিয়ে গিয়ে দাঁড়ায় ছেলেটার মুখ বরাবর। ইশফাকের আকস্মিক আগমনে ছেলেটা ভড়কে যায়। পরে বিরক্ত হয়ে বলে, কি ভাই, এখানে দাঁড়িয়ে আছেন কেন?
ইশফাক চিবিয়ে চিবিয়ে বলে। এইদিকে কি দেখছিস? ছেলেটা আমতা আমতা করে বলে। কেন ওদিকে? আমি তো এমনি ওপাশ ওপাশ করছি। ইশফাক গর্জে উঠে বলে। এদিক ওদিক দেখছিস নাকি মেয়েদের শরীর মুখস্থ করছিস? এই একদম বাজে কথা বলবেন না। বাজে কথা না, কেবল বাজে কাজ করে দেখাবো, চোখ তুলে মাটিতে পুঁতে দেবো শালা। ভবিষ্যতে আর কোনো মেয়ের দিকে এভাবে তাকাবি না, সাবধান করছি। ছেলেটাও আর চুপ থাকে না, ক্রোধ নিয়ে বলে। কেন রে? তাকালে কি করবি শুনি? ইশফাকের রাগ আকাশ ছিল। সে সজোরে ঠাস করে এক চড় বসালো ছেলেটার গালে। সঙ্গে সঙ্গেই ঝিনঝিন করে শব্দ হতে লাগলো তার কানের ভেতর। কিছুক্ষণের জন্য নিজেকে বধির মনে হলো, যেন গালে হাত দিয়ে ঢোক গিলল। এক চড়েই কুপকাত, ব্যাপারটা তাই আর কি। চড়েও শব্দ হলো খুব। আশেপাশের মানুষ তাই ড্যাব ড্যাব করে চেয়ে রইল। দোকানদার বেরিয়ে এসে বলল। কোনো সমস্যা সাহেব? ইশফাক তার দিকে চেয়ে বলল। এই ছেলেকে? আমরা দোকানের কর্মচারী, অন্য গ্রাম থেকে আজ প্রথম আইছে। ও কিছু করেছে সাহেব? জমিদার বাবুর বোনের দিকে নজর দিয়েছিল। কপাল ভালো যে ওখানে জমিদার বাবু নেই, থাকলে আর এই চোখ দিয়ে অন্য কিছু দেখার হয়ে উঠতো না। দোকানদার ভয়ে সিটিয়ে গেল, হাত জোর করে বলল। মাফ করবেন সাহেব, নতুন তো বুঝে নাই। বাবুরে কিছু জানাইয়েন না, তাহলে মার্কেটে আর দোকানটা থাকতো না আমার। ঠিক আছে, জানাবো না। ওই ছেলেকে সাবধান করবেন, ভবিষ্যতে যেন আর কোনো মেয়ের দিকে চোখ তুলে না তাকায়। জি জি, আমি কইয়া দিমু। ইশফাক ফিরে এসে রেনুর পাশে দাঁড়ায়। রেনুর হাতে একটা সুন্দর নেকলেস, ভারী পছন্দ হয়েছে তার। সে নেকলেসে হাত বুলাতে বুলাতেই বলল। ছেলেটাকে মারলেন কেন? ইশফাক ভ্রু কুঁচকে বলল। এই দিকেও মনোযোগ ছিল? রেনু মৃদু হেসে বলে। তার আমাকে ভালো লাগছিল বলেই তো তাকিয়েছিল, তাই বলে এভাবে মারবেন তাকে? সবাই কি আর আপনার মতো নির্দয় যে সুন্দর জিনিস কাছে পেয়েও ধরে রাখতে চাইবে না? ইশফাক কপাল কুঁচকালো, বলল। ছেলেটা যে তাকিয়েছিল সেটা বুঝেও আগে বললেননি কেন? এই কাজটা করবেন বলেই তো বলিনি। ভবিষ্যতে আর এমন কিছু করবেন না, সঙ্গে সঙ্গে প্রতিবাদ করবেন। আপনি আছেন তো প্রতিবাদ করার জন্য। সবসময় থাকবো না। জোর করে রেখে দিব? সম্ভব না, কেনাকাটা হলে চলুন। রেনুর মন ক্ষুণ্ণ হলো খুব। পছন্দ হওয়া নেকলেসটা দোকানদারের হাতে দিয়ে বলল। এটা রেখে দিন। দোকানদার বলল। আপনার না এটা খুব পছন্দ হয়েছিল, নিবেন না? না, এখন আর পছন্দ হচ্ছে না, চলুন। রেনু দোকান ছেড়ে বেরিয়ে গেল। তার যাওয়ার পানে চেয়ে দীর্ঘশ্বাস ফেলল ইশফাক। অতঃপর দোকানদারকে বলল। এটা প্যাক করে দিন। যদি তোমাদের কারোর সাথে নাই গিয়ে থাকে, তবে কার সাথে গিয়েছে মেয়েটা? মেঝো ছোট দুই জায়ের ওপর খুব চেঁচাচ্ছেন আম্বিরা বেগম। কথা মতো তাদের কারোর সাথে রেনুর মার্কেটে যাওয়ার কথা ছিল, অথচ তারা কেউ যায়নি। কিন্তু মেয়েটা ঠিকই গিয়েছে। কার সাথে গিয়েছে সেই চিন্তায় বর্তমানে অস্থির আম্বিরা বেগম। মেহতাবও ঘরে নেই। সেই সকালে বেরিয়েছিল, এখনও ফেরেনি। সকালে নাস্তার টেবিলে তনুকাকে একবার দেখা গিয়েছিল, এরপর তাকেও আর দেখা যায়নি। মেজো কাকি উর্মি বলে উঠলেন। তনুকার সাথে যাওনি তো আবার? বাড়ির বউ আমাকে না বলে কেনাকাটা করতে চলে যাবে, এইটুকু জ্ঞানবোধ নিশ্চয়ই ওর আছে। উর্মি মাথা নোয়ালো। এমনটা তো তারও মনে হচ্ছে না। মেয়েটা এমন দায়িত্ব কর্তব্যহীন না, এইটুকু বোঝ ওর আছে। একজন ভৃত্য সেই মুহূর্তে কক্ষে এসে বলে। ইশরাফ সাহেব তার কক্ষে নেই বড় মাতা। সে আবার কোথায় গেল? আমিরা বেগম কপাল কুঁচকে প্রশ্ন করলেন। ভৃত্য বললেন। পাহারাদার বলেছে ওনাকে গাড়ি নিয়ে বের হতে দেখেছে, কোথায় গিয়েছে জানে না। সাথে আর কেউ ছিল? সেটা ওরা দেখেনি। রাহিলা তখন চট করে বলে উঠলেন। রেনু আবার তার সাথে যায়নি তো? আমিরা বেগম ক্ষিপ্ত সুরে জবাব দিলেন। আমার মেয়ে একজন সহকারীর সাথে একা কেনাকাটা করতে চলে যাবে, এই চিন্তা তোমার মাথায় এলো কি করে ছোট? রাহিলা বোকা বোকা হেসে বললেন। না না, এমনিতেই বললাম আর কি। আন্দাজে কথা না বলে চুপ থাক, এমনিতে মাথা গরম আমার। রাহিলা সবার চক্ষু আড়ালে মুখ ভেঙচি দিয়ে চুপ হলো। হাতে ব্যাগ চেপে তস্ত পায়ে ভেতরে ঢুকছিল রেনু। ভয় পাচ্ছে এখন, ভেতরে গিয়ে কি জবাব দিবে তাই ভেবে। আচমকা তখন পেছন থেকে কেউ তার নাম ধরে ডেকে ওঠে।
রেনু কোত্থেকে এলে? ভয়ে কিঞ্চিত হকচকিয়ে ওঠে পেছন ফিরে সে। তনুকাকে দেখে বুকে ফু দেয়, হেসে বলে, তোমাদের রিসেপশনের জন্য জামা কিনতে গিয়েছিলাম। তনুকা হেসে বলে। তাই, কার সাথে গিয়েছিলে? রেনু ইতস্তত সুরে বলে। ইসফাক ভাইয়ের সাথে। একা? রেনু উপর নিচ মাথা নাড়ায়। তনুকা ভ্রু কুঁচকে প্রশ্ন করে। বাড়িতে বলে গিয়েছিলে? রেনু অসহায়ভাবে মাথা ঝাঁকিয়ে না বলে। তনুকা জিজ্ঞেস করে, এখন শুনলে মা রাগ করবেন না? রেনু বিষণ্ণ সুরে বলল। খালি রাখ, তুলকালাম কাণ্ড বাঁধাবেন। তনুকা মুচকি হেসে রেনুর গালে হাত রাখে, বলে, চলো, আমিও একটু দেখে আসি সেই তুলকালাম কাণ্ড। রেনু অসহায় সুরে বলে উঠল। বৌমণি? তনুকা হাসল, বলল, বৌমনির কাছে সবকিছু শেয়ার না করলে বৌমনি মোটেও তোমায় হেল্প করবে না। আচ্ছা আচ্ছা, সব শেয়ার করব। তুমি শুধু আজকের মতো আমাকে বাঁচিয়ে দাও। ঠিক আছে, ভেবে নাও, আজ তুমি একদম সেফ। রেনুকে দেখা মাত্রই তেরে এলেন আম্বিরা বেগম। মুখে তার ক্রোধ ঝলমল করছে। বাসকাই সুরে বললেন, তুমি কার সাথে মার্কেটে গিয়েছিলে? তনুকা তার পাশেই। রেনু তার দিকে তাকায়। তনুকা প্রসন্ন হেসে বলে, মা, আমার সাথে। আম্বিরা সহ বাকি সকলে হকচকিয়ে ওঠে। আম্বিরা বেগম বিস্ময় নিয়ে জিজ্ঞেস করেন, ঘরে বউ আমাকে না জেনে মার্কেটে গিয়েছিল? এত বড় স্পর্ধা কি করে হলো তোমার? তনুকা ছোট্ট নিঃশ্বাস ফেলল, বলল, ঘরের বউকে যে ঘরেই বন্দি থাকতে হবে এমন তো কোনো কথা নেই। প্রয়োজনে বাইরেও যেতে হবে। আজ প্রয়োজন ছিল, তাই বাইরে গিয়েছিলাম। আম্বিরা বেগম চোয়াল শক্ত করলেন, চিবিয়ে চিবিয়ে বললেন, তাই বলে আমার অনুমতি নেওয়ার প্রয়োজন বোধ করবে না? তনুখা মাথা নত করে বলল, তার জন্য আমি দুঃখিত। তাড়াই ছিলাম, তাই আর বলা হয়নি। আম্বিরা বেগম রাগে জ্বলছেন যেন। হাত মুষ্টিবদ্ধ করে সরে দাঁড়ান। তনুকা রেনুকে বলে, তুমি ভেতরে যাও রেনু। রেনু তস্ত্র পায়ে নিজ কক্ষের দিকে যায়। তনুকা শাশুড়ির দিকে চেয়ে বলে, ভুলের জন্য চাইলে আপনি আমায় শাস্তি দিতে পারেন মা। আম্বিরা বেগম আগুন চোখে চাইলেন, বললেন, তুমি আমার চোখের সামনে থেকে যাও এখন। তনুকা কথা বাড়ালো না, ধীর পায়ে এগিয়ে গেল নিজ কক্ষের দিকে। দেখলে ভাবি, কি সাংঘাতিক মেয়ে, তোমাকে পাত্তাই দিল না। কত বড় সাহস ওর! কাউকে কিছু না বলে ননদ নিয়ে চলে গিয়েছে মার্কেট ঘুরতে। বাইরের মানুষেরা এখন কি বলবে কে জানে। আম্বিরা বেগম মাথায় হাত রেখে সোফায় বসলেন, চোখ মুখ গম্ভীর তার। রাহিলা খুশি হলো তাতে। উর্মি বললেন, ছোট মানুষ, ভাবি বুঝিনি। 26 বছরের একটা মেয়ে নিশ্চয়ই ছোট নয় মেজো। আম্বিরা বেগমের কর্কশ স্বরের প্রতিদানে চুপ রইলেন উর্মি। কথা বলার ভাষা তিনিও হারিয়েছেন। তনুকার কাছ থেকে এমন কাজ বিশ্বাসিত ছিল তার। মেহতাব অন্দরে প্রবেশ করতেই আম্বিরা বেগমকে দেখলেন। সোফায় মাথা ফেলে বসে আছেন, চোখ বোঝা। দেখে চিন্তিত মনে হচ্ছে। সে এসে তাই মায়ের শিউরে বসে, ধীর কণ্ঠে জিজ্ঞেস করে, কি হয়েছে আম্মা? আম্বিরা বেগম চোখ মেলে চাইলেন। ছেলের অপেক্ষা করছিলেন তিনি। তাকে দেখা মাত্রই উগলে দিলেন সমস্ত ঘটনা। মেহতাব সব শুনে বলল, তনু তো এমন দায়িত্বহীন না আম্মা, তাহলে এমন কেন করলো? অন্তত একবার আমাকে জানাতেই পারতো। আম্বিরা বেগম গর্জে উঠে বললেন, সেটা তোমার বউকে গিয়ে জিজ্ঞেস করো না কেন এমন করেছে। মেহতাব শ্বাস ফেলে বললেন, ঠিক আছে, আমি জিজ্ঞেস করব। নিজের ঘরে আসে মেহতাব, তবে ঘর শূন্য মেলে। তনুকা কোথাও নেই। গোসলখানা আর বারান্দায় চোখ বুলিয়ে তাকে পায় না মেহতাব। তাই ভাবে হয়তো রেনুর রুমে। তার আন্দাজ সঠিক হলো। তনুকার হদিস মিলল সেখানেই। রেনুর ঘরের দরজার সামনে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে মেহতাব। ভেতরে রেনু এক লাল রঙের জামা গায়ে দিয়ে নেচে কুদে কি যেন করছে। তনুকা সেসব দেখছে আর মজা পেয়ে হাসছে ভীষণ। তনুকার হাস্যোজ্জ্বল মুখ দেখে নিমিষেই সব ভুলে বসে মেহতাব। অপলক চেয়ে রয় সেদিকে। মেহতাবকে খেয়াল করা মাত্রই তনুকা হাসি থামিয়ে বলে ওঠে, আপনি কখন এলেন? মেহতাব সোজা হয়ে দাঁড়ায়, গম্ভীর সুরে বলে, মাত্রই। ভাইজানকে দেখে স্থির হয় রেনু। ভয়ে তনুকার পাশে চুপটি করে বসে, মাথা নত করে বলে, ভাইজান, বৌমনির কোনো দোষ ছিল না। আমি জোর করেছি বলেই বৌমনি গিয়েছিল, না হলে কখনোই যেত না। যাওয়াটা সমস্যা না, কাউকে না বলে যাওয়াটা সমস্যা। তনুকা মৃদু আওয়াজ বলল, ক্ষমা করবেন আমায়, আমি বুঝতে পারিনি। ঠিক আছে, ক্ষমা করে দিলাম।
এবার ঘরে চলো। আর এই যে ম্যাডাম, শুধু এমন লাল পরি সেজে ঘুরলে হবে না। সামনে না এসএসসি, ভালো মতো পড়াশোনা করো। ফেল করলে কিন্তু বিয়ে নিশ্চিত। রেনু কপাল কুঁচকে বলে ওঠে। না, মোটেও আমি বিয়ে করব না। তাহলে পড়াশোনা করো ভালো করে। আচ্ছা, তোমার রিসেপশনটা শেষ হয়ে যাক, তারপর মনোযোগ দিয়ে পড়াশোনা শুরু করব। মায়ের মতো আপনিও কি রেগে আছেন? না, রেগে থাকবো কেন? আসলে সত্যি তখন অনুমতি নেওয়ার কথাটা মাথায় ছিল না। আগে তো খুব স্বাধীনভাবে চলাফেরা করেছি, তাই আগের মতোই কাউকে কিছু না বলে বেরিয়ে গিয়েছিলাম। আমি দুঃখিত তার জন্য। ক্ষমা করে দিয়েছি তো, আর কত দুঃখিত হবে? মা খাবার টেবিলে একটুও কথা বলেননি। কালকেই এই রাগ পড়ে যাবে। এখন একটু এদিকে এসো তো। তনুকা একটু এগিয়ে বললে। কেন? আমার কোলে মাথা রেখে এসো, আমি মাথায় হাত বুলিয়ে দিচ্ছি। তনুকা অবাক চোখে কিছুক্ষণ চেয়ে থাকে মেহতাবের কথা মতো কাজ করল। মেহতাব দুপা লম্বা করে বিছানার সাথে হেলান দিয়ে বসেছে, তার কোলের ওপর তনুকার মাথা।